আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না, ফের বললেন সিএসসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস। জকসু নির্বাচনে ভিপি জিএস সহ 16 পদে শিবির প্যানেলের জয়, বাকি 5টিতে জিতেছে ছাত্রদল। একমাত্র নারী হলেও শিবিরের জয় জয়কার। 6 দাবিতে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহকরা, অবিলম্বে সংকট সমাধানের দাবি। এবং দুপুরে সূর্যের দেখা মিললেও দেশের 24 জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত। শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রিতে, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে আবারও জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই এখান থেকে ন্যায় বিচার পাবেন। সকালে ইসি সচিবালয় মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস দিয়ে সিইসি বলেন, মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে করা আবেদন আইনি ভিত্তিতে সমাধান করা হবে। কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের গ্রামে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। আপিলে যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেবো এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে। মনোনয়নপত্র বহাল বাতিলের বিরুদ্ধে আপিলের বিষয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসাদ, নির্বাচন অফিস থেকে আজ আপিল আবেদনের হার আপনি কেমন দেখছেন? এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। বর্তমানে যে নির্বাচন কমিশনে যে আপিলের সুযোগ রয়েছে, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে কিংবা যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাদের বৈধতাকে চ্যালেঞ্জ করেও আপিলের সুযোগ থাকছে। এবং আমি যদি আপনাকে জানাই, আসলে মূলত বর্তমান অবস্থাটা হচ্ছে যে প্রতিদিনই কিন্তু আপিলের যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে এবং আজকেও কিন্তু দুপুর পর্যন্ত, এখন আমরা যে শেষ খবর পাওয়া পর্যন্ত, আজকেও প্রায় 60 জন প্রার্থী কিন্তু দুপুরের মধ্যেই আপিল আবেদন জমা দিয়েছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকেল 5টা পর্যন্ত এই আপিল আবেদনের জমা নেবে নির্বাচন কমিশন। এবং এখানে 10টি বুথ আছে, সে 10টি বুথেই নেওয়া হবে এবং ধারণা করা হচ্ছে গতকাল যে সংখ্যাটি ছিল সেটিকে হয়তো আজকেও ছাড়িয়ে যাবে। এবং আপনাকে এটুকুও জানিয়ে রাখি যে 723টি মনোনয়নপত্র কিন্তু মূলত বাতিল করা হয়েছে। সুতরাং তারা তো আবেদন করছেনি, অনেকে আবার আমরা কথা বলে দেখেছি যে বৈধ যে প্রার্থীদেরকে যাদেরকে ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বৈধতাকে চ্যালেঞ্জ করেও আবেদন করছেন, আপিল আবেদন করছেন বলেও আমরা দেখেছি। এছাড়া যে বিষয়টি আছে, আমরা বেশ কয়েকজন প্রার্থী যারা আসলে মনোনয়ন প্রত্যাশী, যারা মনোনয়নের জন্য আসলে আপিল জমা দিয়েছেন, তারা আসলে বলছেন যে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আসলে কিছু কিছু জায়গায় তারা পক্ষপাতিত্বের অভিযোগটা আসলে তুলছেন। তারা যে বিষয়টা বলছেন যে অনেকেই রিটার্নের কাগজে ভুল থাকা সত্ত্বেও অনেকের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে মনোনয়নপত্র ওই একই যে ভুল অন্য কোনো প্রার্থী করেছেন তাদেরকে আসলে গ্রহণ করা হচ্ছে না বা তাদেরকে বাতিল করা হচ্ছে। সুতরাং তারা বলছেন যে এখানে একটি পক্ষপাতিত্ব হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করছেন। তবে অনেকে আবার আমাদের কাছে এটিও জানাচ্ছেন যে মূলত যে আপনি জানেন যে আয়কর কিংবা রিটার্ন জমা দেওয়ার অনেক শুকনো বিষয় রয়েছে, অনেক শুকনো বিষয় রয়েছে, হয়তো সেখানে যে বড় বিষয়টিকে আসলে রিটার্নিং কর্মকর্তা আমলে নিয়েই অনেক ক্ষেত্রে দ্বিচারিতার যে ঘটনাটি ঘটছে সেটি আসলে ঘটছে। এছাড়াও যে বিষয়টি আছে, অনেকের ক্ষেত্রে আমরা দেখছি যে এবারকার আপনি জানেন যে বেশ কিছু দল আসলে নতুন নিবন্ধনের জন্য আবেদন করেছিল এবং তারা নিবন্ধন পেয়েছে। সেই প্রার্থীদের আসলে অভিজ্ঞতার যে কমতি, সেটার কারণে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে হলফনামায় যেখানে যেখানে আসলে তাদের স্বাক্ষরের প্রয়োজন হয় সেই স্বাক্ষরটাও আসলে তারা করেননি। অনেক জায়গার মধ্যে আমরা দেখেছি যে তারা যে বিষয়টি আসলে জানিয়েছেন যে
হলফনামার কয়টি পাতায় বা কিভাবে তাদেরকে আসলে স্বাক্ষর করতে হবে তারা আসলে সেটি জানতেন না, সেই ভুলের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। এছাড়াও রয়েছে যে আপনি জানেন যে 1% ভোটারের আসলে একটি স্বাক্ষরের প্রয়োজন হয় স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে, সেখানেও কিন্তু আমরা ঘাটতি দেখেছি যে অন্য আসনের ভোটার অনেক সময় এই জায়গায় আসলে ভোটার হচ্ছে। এই ধরনের যে বিপত্তিগুলো আমরা দেখেছি। তো মূলত সন্ধ্যা বিকেল 5টা পর্যন্ত মূলত এই আপিল আবেদন চলবে, এরপর পূর্ণাঙ্গ তথ্য আপনাকে জানাতে পারবো। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও বড় জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। কেন্দ্রীয় সংসদের মোট 21টি পদের মধ্যে 16টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের, 5টিতে জিতেছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। বিশ্ববিদ্যালয়টির একমাত্র ছাত্রী হল ন ফয়জুন্নেসা চৌধুরানীর শীর্ষ 3 পদেও জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ডাকসু, চাকসু ও রাকসুর পর এবার জকসু নির্বাচনেও বড় জয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। ভিপি, জিএস ও এজিএস এর 3টি পদেই জিতেছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। 5,558টি ভোট পেয়ে ভিপি পদে জয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একিএম রাকিব পেয়েছেন 4,688 ভোট। জিএস পদে 5,475 ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। এ পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন 2,023 ভোট। আর এজিএস পদে জয়ী হয়েছেন মাসুদ রানা, তিনি পেয়েছেন 5,020 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 4,022 ভোট। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের 21 ভোটের মধ্যে 16টি এখন ছাত্র শিবিরের, কেবল 5টি ছাত্র দলের। এদিকে একমাত্র নারী হলেও জয় জয়কার ছাত্র শিবির ও ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের। 550 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন জান্নাতুল উম্মি তারিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ফারজানা আক্তার পেয়েছেন 236 ভোট। জিএস পদে অদম্য জবীয় ঐক্য প্যানেলের সুমাইয়া তাবাসসুম 571 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের সাদিয়া সুলতানা পেয়েছেন 236 ভোট। এজিএস পদে জয় পেয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রেদওয়ান খাওলা, তিনি পেয়েছেন 545 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ তাসলিমা জাহান পেয়েছেন 404 ভোট। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 6 দাবিতে সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এর সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলেও জানায় সংগঠনটি। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি। ইতোমধ্যে এই বিষয়ে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের নোটিশ জারি করেছে সংগঠনটি। এতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। খুচরা বিক্রেতারা বলছেন, সরকারের নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি করলে তাদের লোকসান গুনতে হয়। ভোক্তাকে দিব কিভাবে দেব, তারা ঊর্ধ্বমুখী দাম। আমরা মাল চাচ্ছি 10টা, দিছি 1টা। ডিলারের কাছ থেকে যে বেশি দামে কিনে আনতেছি এবং সেইটা পরিপ্রেক্ষিতে মানে খুচরা কাস্টমার কাছ থেকে আমাদের বেশি বেচা লাগতেছে, এই জন্য বেশিরভাগ দোষী আমরাই সাব্যস্ত হচ্ছি যে আমরাই বেশি নিচ্ছি। এদিকে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্থানে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অবিলম্বে এই সংকট সমাধানের দাবিও জানান তারা। আমি গ্যাস আনার জন্য আমি আইসি, গ্যাস পাইতেছি না খুঁজতে, আর রান্না বান্না বন্ধ, কোনো কিছু করা পারতেছি না। বর্তমান যে অর্থনৈতিক যে অবস্থা, আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য নেই। সরকারের গ্যাসের দাম কমাক, এটা আমরা চাই যে গ্যাসের দাম কমাক, না হলে তো আমাদের সমস্যা আছে সাধ্যের বাইরে। এখন এই পর্যায়ে হলে আমাদের দোকানদারি করা তো সম্ভব না। এত দাম দিয়ে যদি গ্যাস কিনতে হয় তাহলে দোকানদারি করে আমরা কি করব। এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে তা মানতে 24 ঘন্টার আলটিমেটামও দেন সংগঠনের নেতারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রূপনগর পল্লবী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। আমরা চলে যাচ্ছি তার কাছে। উষা, যেমনটাই আমরা শুনছিলাম, এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। ঘোষণার পর ভোক্তাদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন, বলে এলপিজির বিক্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতির কি তথ্য আপনার কাছে আছে জানাবেন।
সোনিয়া, আমরা হচ্ছে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং সব জায়গায় মানুষের গ্যাসের জন্য যে পরিমাণ হাহাকার হচ্ছে, কারো বাসায় রান্না হচ্ছে না এবং যারা ব্যবসায়ী আছেন তাদেরও একই অবস্থা, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এবং আমি হচ্ছে আপনাকে একজন ভুক্তভোগীর সঙ্গে যুক্ত হচ্ছি যে উনি হচ্ছে গত কয়েকদিন ধরে হচ্ছে যে বাড়তি দামে কিনছেন, সেটা আমরা জানবো ওনার কাছ থেকে। আপনি কত বেশি বাড়তি দামে কিনেছেন? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে গত মাসের 25 তারিখে গ্যাস নিছি, তখন কিন্তু 1500 টাকা করে গ্যাস ছিল না, তখনও সে 1500 টাকা করে গ্যাস নিছে। এবং প্লাস আমার পাশের দোকানদার, সে একজন গ্যাসের ব্যবসায়ী, তার কাছে মনে করেন অনবরত লোক কন্টিনিউ আসতেছে, সে বলতেছে গ্যাস নাই। 12 কেজির গ্যাস সে 2200 টাকা করে গতকালকে বিক্রি করছে কয়েকজনের কাছে, এবং কারো কাছে বলতেছে যারা দিতে পারে তারা দিয়ে নিছে, আর যারা দিতে পারে না তারা আস্তে করে চলে যাচ্ছে। ঘন্টায় সে দাঁড়িয়ে রয়েছে তার কাছে। সন্ধ্যার পরে সিরিয়ালে মহিলা এবং পুরুষ, বাসা থেকে, দোকানদার, হোটেল থেকে বিভিন্ন পদের লোকই এখানে আসতেছে, কিন্তু কোনো কাউকে দিচ্ছে। যা টাকা দিতে পারতেছে তাকে দেয়, আর যা টাকা দিতে পারতেছে না তাকে সে গ্যাস দিতেছে না, বলতেছে গ্যাস নাই। আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে আমার পেছনে যে দোকানটি আছে সেটিও বন্ধ, এবং হচ্ছে আমরা সকাল থেকে রাজধানীর অনেকগুলো এলাকায় দেখেছি যে তারা হচ্ছে এভাবে দোকান বন্ধ করে হচ্ছে চলে গেছে, বলছে যে গ্যাস নাই। কিন্তু কাস্টমার যারা হচ্ছে ক্রেতা আছে তারা বারবার বলছেন যে আসলে এটা হচ্ছে এক ধরনের সিন্ডিকেট, তাদের কাছে গ্যাস আছে কিন্তু হচ্ছে তারা হচ্ছে মজুত করে রেখেছে। এবং আমরা হচ্ছে যারা পরিবেশক আছে তাদের কাছেও গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি যে হচ্ছে তারা হচ্ছে বড় করে সাইনবোর্ড লিখে দিয়েছে যে পর্যাপ্ত পণ্য না থাকার কারণে হচ্ছে বিক্রয় বন্ধ। তো আমরা তাদের সাথেও কথা বলেছি, এবং হচ্ছে দুপুর 3টা নাগাদ একটি মিটিং আছে ব্যবসায়ী সমিতির সাথে। তো তারা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিবে যে আসলে তারা মানুষের কাছে, গ্রাহকের কাছে কি হচ্ছে পণ্য পৌঁছাবে কিনা। এবং তারা বলেছে যে তাদের যে গতকালকে তারা প্রেস ক্লাবে একটি হচ্ছে সংবাদ সম্মেলন করে কয়েকটি দাবি উল্লেখ করেছে যে দাম বাড়াতে হবে, এবং দাম বাড়ানো যে অঙ্কটা বাড়িয়ে দেবে সেটা যেন হচ্ছে ব্যবসায়ীদের সাথে সরকার একটি হচ্ছে কথা বলে তারপর দামটা নির্ধারণ করে। কারণ হচ্ছে কি ব্যবসায়ীরা বলছে যে হচ্ছে তাদের সাথে যদি সরকার কথা বলে দামটা বাড়িয়ে নেয় তাহলে হয়তোবা এই সংকট কাটবে, এবং সরকারের পর্যাপ্ত সহযোগিতা তারা চাইছে। সোনিয়া, তো আমার কাছে এইখান পর্যন্ত ছিল সর্বশেষ। এবার চলে যাচ্ছে খুলনা, সেখানে সহকর্মী শহীদুল ইসলাম আছে, সে জানাবে আমাদের খুলনার চিত্র। আপনারা জানেন যে প্রথমে বলে রাখছি যে খুলনায় কিন্তু পাইপ লাইনে গ্যাস সরবরাহ করা হয় না, যার কারণে খুলনার যে গ্রাহক রয়েছে তারা সবাই কিন্তু এবং আজকে যেটা হয়েছে, আজকে সকাল থেকে কিন্তু গ্রাহকরা কোথাও যদি এই সিলিন্ডার বা গ্যাস কিনতে পারছেন না, এবং যাতে করে একটা বড় ধরনের সমস্যা তারা হচ্ছে, কারণ তাদেরকে বিকল্প চিন্তা করতে হচ্ছে যে এই গ্যাস কিনতে না পারা যায়। এবং এর আগে যে আমরা যেটা দেখেছি গত কয়েকদিন ধরে যে গ্যাস যেগুলি সরকার যে নির্ধারিত দাম ছিল সেই দামের চেয়ে কিন্তু বেশি দামে বিক্রি করেছে। এবং আমরা যেটা খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, এরা কোনো গ্যাস 15 থেকে 18 টাকা দামে বিক্রি করেছে, যেটা দাম ছিল 1350 টাকা। তবে এখানে খুচরা বিক্রেতারা যেটা তাদের সাথে কথা বলে যেটা বা সরবরাহকারীরা তাদের ঠিক মতো তাদের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না, যার ফলে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। ডিলাররা বলছেন যে সরকার যে এনার্জি রেগুলেটরি কমিশন যে দাম নির্ধারিত করেছে সেটা ব্যবসায়ী বা সরবরাহকারীদের বা কোম্পানির সাথে আলোচনা না করে এটা করেছে, যার কারণে তাদের যে লাভ হওয়ার কথা সেটা হচ্ছে না। এবং এরা আরেকটা দাবি করেছে যে তাদের যে খুচরা এবং ডিলার পর্যায়ে যে কমিশন যেটা রয়েছে সেই কমিশন বৃদ্ধি করার জন্য, যেমন খুচরা ডিলার পর্যায়ে কমিশন তারা 40 টাকা থেকে 80 টাকা করার কথা বলছে, এবং খুচরা পর্যায়ে কমিশন 45 থেকে 50 টাকা করার কথা বলছে। এবং তারা চাচ্ছে যে একটা স্থায়ী মনিটরিং সেল থাকবে, যেটা তারা তদারকি করবে এবং সরকার যেন যখনই দাম বাড়াবে, সরকার যে দাম বাড়াবে সেই দামটা যেন তাদের সাথে আলোচনা, এবং পরিস্থিতি যদি তবে সাধারণ যে ভোক্তারা আছে তারা। শহীদুল উষা, দুজনকে ধন্যবাদ।
রাজধানীর তেজগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে থানার মামলাটি দায়ের করেন। এদিকে নিহত মুসাব্বিরকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। সেখানে আজ মরদেহের ময়নাতদন্ত শেষে বাদ জোহর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। দেশের ২৪ জেলায় আজও বইছে শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সকাল ১১টার পর সূর্যের দেখা মিললেও দেশের বিভিন্ন অঞ্চল ছিল কুয়াশায় আচ্ছন্ন। প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নির্ময়ের মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে সিলেটের শ্রীমঙ্গলের চিত্র এটি। কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ, পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। এই দিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের দাপটে শহর গ্রামের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের অবস্থা দুর্বিষহ। এদিকে চুয়াডাঙ্গায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। প্রতি বছর শীতের তীব্রতা বেশি থাকলেও এই বছরের শীতের তীব্রতা একটু অন্যভাবেই বেশি। পোশাক আশাক নেই, এই শীতে আমি কাঁপছি, এখন খুব জোর করছে আমার। পৌষের শীতে নাকাল সিরাজগঞ্জের জনজীবন। জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সিরাজগঞ্জ শহরে এরকম কুয়াশা পড়তেছে, আমাদের কামাই কাজী নাই। কষ্ট যদিও হয়, কিন্তু আমাদের পরিবার পরিজন আছে, কর্ম না করলে তো হয় না। গোপালগঞ্জেও একই অবস্থা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭%। গাড়ি চালান জানায় হাত পা খুব অবাস হয়ে আসে। যত বড় শীতই হোক, আমাকে তো কাজ করতেই হবে, না করলে তার উপায় নাই। দেশের দক্ষিণ অঞ্চলের জেলা ফেনীতে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মাঝারি কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ নামতে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বাইরে নিয়ে যাচ্ছে না ঠান্ডার ঠেলায়, প্রচুর কষ্ট হচ্ছে কাজ করতে। গতকালকে তো কিছুটা ঠান্ডা কম ছিল, আজকে প্রচন্ড ঠান্ডা। বাড়িতে না হলে আর রোজগারও করতে পারি না, চলতেও পারি না, খাইতেও পারি না। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শীতের তীব্রতার সঙ্গে চুয়াডাঙ্গায় বেড়েছে ঠান্ডা ও ডায়রিয়া জনিত রোগের প্রকোপ। এই নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জান। আমরা চলে যাচ্ছি তার কাছে। সাইফ, ঠান্ডাজনিত হাসপাতালে রোগীদের ভিড় আপনি এই মুহূর্তে কেমন দেখছেন? এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে, জানাবেন। প্রচন্ড হাড় কাঁপানো শীত ও হিমেল বাতাসে চুয়াডাঙ্গার জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় আজ সকালে সূর্য উঠলেও সূর্যের তাপ কেমন না থাকায় শীতের প্রখরতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষ ও দিনমজুর যারা আছে তারা কিন্তু ঠিকভাবে কাজ করতে পারছে না এবং তারা কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। এদিকে সবচেয়ে বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমি এই মুহূর্তে ওয়ার্ডে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর ভিড়। আজ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে রোগী ১৫টি, আর টোটাল রোগী আছে ৮৯টা। এরা বেশিরভাগই কিন্তু ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া নিউমোনিয়ার যেটা শিশু ওয়ার্ড, সেই শিশু ওয়ার্ডেও কিন্তু পর্যাপ্ত রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জের সাথে জানতে চাবো কি তাদের কি অবস্থা এবং তাদের কি পরিমাণ রোগী আছে এই বিষয়টা জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের হাসপাতালে কি পরিমাণ রোগী আছে? প্রচুর শীতজনিত কারণে ডায়রিয়ার চাপ প্রকোপ বেশি। এই পয়লা ডিসেম্বর থেকে ৯০টা রোগী ভর্তি থাকতেছে। প্রতিদিন ৪৪টা পেশেন্ট আসতেছে প্রতিদিন নিয়ত। শীতজনিত কারণে ডায়রিয়া প্রকোপটা বেড়ে গেছে। আর মূলত হচ্ছে আমরা সেবা দিয়ে যাচ্ছি, তবে এখানে ম্যান পাওয়ার কম। হসপিটাল ১৫০,০০০ হসপিটাল, রোগী থাকতেছে ডায়রিয়া ওয়ার্ডে ১০০। তবে আমরা সিস্টার ২জন সিস্টার, এতে আমাদের সেবা দেওয়া খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তারপর আমরা সেবা দিয়ে যাচ্ছি।
শুনছিলেন যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যারা সেবা দিচ্ছেন তারা কিন্তু 2 জন সিস্টার দিয়ে এই 100 জনকে সেবা দেওয়া কিন্তু প্রচন্ড কষ্টদায়ক হয়ে যায়। তারপরেও তারা চালিয়ে যাচ্ছেন এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আমাদেরকে যারা জানিয়েছেন তিনি আমাদেরকে বলছেন যে শিশুদেরকে এই অপ্রয়োজনীয় কারণে তাদেরকে বাইরে না রাখা হয় এবং হলো শীতের সময় তাদেরকে শুকনা কাপড় এবং হলো গরম কাপড় দিয়ে সবসময় ঢেকে রাখা হয়। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। সাইফ, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুর জেলার জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেছে একটি বসতঘর। এ সময় সোহান নামে এক যুবক নিহত হয়েছেন। ভোর 4টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় ভোর 4টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল চালা উড়ে গেছে। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে দুপুর 1টায় মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। আসরে এ নিয়ে দ্বিতীয়বার পরস্পরের মুখোমুখি হচ্ছে দুদল। প্রথম দেখায় নোয়াখালীকে 6 উইকেটে হারায় রাজশাহী। এ পর্যন্ত রাজশাহী 4বার মাঠে নেমে 3 জয় ও 1বার হারলেও নোয়াখালী 5বার খেলতে নেমে পায়নি কোনো জয়। এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় মাঠে নামবে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। আসরে এর আগেও পরস্পরের দেখা হয় দুদলের, যেখানে ঢাকার বিপক্ষে 6 রানের জয় হয় সিলেটের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না, ফের বললেন সিএসএ। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস। জকসু নির্বাচনে ভিপিজিএ সহ 16 পদে শিবির প্যানেলের জয়, বাকি 5টিতে জিতেছে ছাত্রদল। একমাত্র নারী হলেও শিবিরের জয় জয়কার। 6 দাবিতে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ। চরম ভোগান্তিতে গ্রাহকরা, অবিলম্বে সংকট সমাধানের দাবি। এবং দুপুরে সূর্যের দেখা মিললেও দেশের 24 জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত। শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রিতে। বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।